ওই ওইটুকু আপনি কেটে দিতে পারেন আননেসেসারিটা মনে করে। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে, অনেক অনেক অভিনন্দন। এবং সেই সাথে শুরু করছি ডিএইচএমএস এর তৃতীয় বর্ষের ম্যাথমেটিকা ক্লাস। এবং আমার আজকের ক্লাসের রেমেডিটি হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এটা খুবই কমন একটা রেমেডি, এবং আমরা বলতে পারি এই রেমেডিটা বিশেষ করে মাইন্ডের উপর খুব ভালো কাজ করে। তো আর আসলে এই স্ট্যাটিস্টিক্স সম্পর্কে হালকা করে একটু জেনে নিই। আপনারা সবাই খুব মনোযোগ সহকারে শুনবেন। আজকে আমি প্রেজেন্টেশন অন করিনি, আমি আজকে মুখেই প্রেজেন্ট করবো আমার মেডিসিনটি। কারো কোনো সমস্যা থাকলে প্লিজ ক্লাসে পরে জানতে চাইবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে। স্টেপিসেগ্রিয়া সাধারণত এক প্রকার পাকা বীজ থেকে উৎপন্ন হয়। হ্যাঁ, এটা মেবি দক্ষিণ ইউরোপের অনুর্বর জমিতে হয়। হ্যাঁ, দক্ষিণ ইউরোপের অনুর্বর জমিতে হয়। এই পাকা বীজটাকে বলা হয় লার্কিস্পার। হ্যাঁ, লার্কিস্পার অথবা স্টেপেসেক্ট্রে, মানে দুইটার মধ্যে একটা লার্কিস্পার নামে বেশি পরিচিত আর কি। এটা কাদের কাদের ক্ষেত্রে বেশি ব্যবহৃত? যে ধরনের রোগীরা আছে যাদের হয়তো মানসিক দিক থেকে কোনো ধরনের শক্ত আঘাত পাইলো এবং সে আঘাতটাকে সে মনে মনে রেখে দিয়েছে। মানে অনেকে আছে যে আঘাত পাওয়ার পরে সেটা হয়তো বা সে ব্যক্ত করে, হ্যাঁ, মনে মনে রেখে দিয়েছে এবং সেখান থেকে তার বিভিন্ন ধরনের রোগ শোক, এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে যারা অতিরিক্ত পরিমাণের মানে কাম উদ্দীপক চিন্তা করেন এবং সেক্সুয়াল লাইফ লিড করেন আর কি। প্রচুর পরিমাণের, এত পরিমাণের সেক্সুয়াল লাইফ লিড করেছেন যে যার পরিণামে সে কিন্তু মানসিক এবং শারীরিক ভাবে খুবই দুর্বল হয়ে যায়। এই দুইটাই হচ্ছে স্টেপিসেক্রিয়ার মূল কারণ। এই দুইটা কারণকে আজকে আমরা পয়েন্টে রেখে বাকি সব আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমি আসি এই যে মানসিক যে কারণটার কথা আমরা বললাম সেটা কি। সেটা হচ্ছে দেখা যায় যে স্টেপিসেগ্রিয়া রোগীরা, আমি আমার মতো করে বলতেছি, স্টেপিসেগ্রিয়া রোগীরা যদি কখনো কারো কাছ থেকে কোনো আঘাত পায় বা কষ্ট পায় বা অপমান সূচক কোনো কথা কেউ তাদেরকে বলে, তারা কিন্তু সহজে সেই কথাটা কারো কাছে ব্যক্ত করতে পারে না এবং প্রতিবাদ করতে পারে না। এই যে একটা প্রতিবাদ না করার কারণ, এই যে ব্যক্ত না করার কারণ, এই বিষয়টি কিন্তু তার ভিতরে একদম মানে ডুকরে ডুকরে মরে। এবং এই কারণে কিন্তু সে ঈর্ষা বলেন, অহংকার বলেন বা মনের কষ্ট বলেন, সবকিছু মিলিয়ে কিন্তু তার ভিতরে একটা মানে একটা রোগের সৃষ্টি করে, যেটা কিন্তু স্টেপিসেগ্রিয়া রোগীদের মধ্যে আমরা বেশিরভাগ সময় পাই। তো এই স্টেপিসেগ্রিয়া রোগীদের, হ্যাঁ, কিন্তু আরেকটি বিষয় হচ্ছে, সেটি হচ্ছে যে এরা কিন্তু মনের দিক থেকে খুব দুর্বল থাকে। হ্যাঁ, মনের দিক থেকে খুব দুর্বল থাকে মানে কি, কাউকে কখনো তাদের কষ্টের কথাগুলো শেয়ার করতে পারে না এবং নিজের মনের ভিতরেই খুব মানে ডুকরে ডুকরে কাঁদে। এটা হচ্ছে স্টেপিসেগ্রিয়ার আরেকটা বিষয়। আর এছাড়াও আবার স্টেপিসেগ্রিয়া রোগীদের মধ্যে কিন্তু এই যে বদমেজাজি স্বভাব, আর এদের ইয়াটাকে আমি বলি কনস্টিটিউশনটা, মানে এরা কেমন হবে। স্টেপিসেগ্রিয়া রোগীদের চোখের পাতায় নিচে একটু কালো জমে যায়, মানে যেমন মনে হয় যে অনেক রাত যদি সে না ঘুমায়, কিংবা ধরেন কারো কোলেস্ট্রলের রোগী বা অনেক টেনশন করে চোখের নিচে একটু কালো দাগ জমে। এই যে তার একটা কালো দাগ জমে, এটা কিন্তু সে সকলের কাছ থেকে আড়াল করতে চায়। কেন আরাম করতে চায়? কারণ এরা ইয়াং মানে লাইফ থেকে, মানে যখন সে একদম কৈশোর বা যখন থেকে সে এই সেক্সুয়াল বিষয়টা বুঝতে শুরু করে, তখন থেকে তারা প্রচুর পরিমাণে মাস্টারবেশন করে। শুধু মাস্টারবেশনই না, এদের চিন্তা চেতনা ভাবনা সবকিছুই কিন্তু এই সেক্সুয়াল বিষয়কে নিয়ে ঘিরে। দেখা যাচ্ছে যে রাস্তায় চলতেছে, হয়তোবা একটা মেয়ে যাচ্ছে, তাকে নিয়েও তার ভিতরে কিন্তু একটা মানে কামোদ্দীপক সৃষ্টি হয়, যে মনে হচ্ছে একে নিয়ে আমি একটু সেক্স করতে পারতাম বা একে যদি একটু মানে সেক্সুয়াল কোনো অ্যাক্টিভিটিস কাজে লাগাইতে পারতাম,
এরকম একটা চিন্তাধারা সবসময় স্টেপিসিডের মধ্যে থাকে। এবং দেখা যায় বেশিরভাগ সময়ই এই যে চিন্তাধারা করতে করতে প্রচুর পরিমাণে ভাইটাল ফ্লুইড লস হয়। এই ভাইটাল ফ্লুইড লস হওয়ার কারণে কিন্তু তাদের চোখের নিচে একদম কালো দাগ পড়ে যায়। তখন তারা চিন্তা করে যে আমার যে চোখের নিচে কালো দাগ পড়ে গেল, এখন এটা যদি অন্যরা দেখে তাহলে তো ভাববে যে আমি এরকম, মানে আমার ক্যারেক্টারটা যে এরকম এটা তারা ভাববে। এই ভাবনা থেকে কিন্তু তারা নিজেকে সবসময় গুটিয়ে রাখে। মানে এই যে চোখের নিচে যে কালো দাগ, এটা যদি আপনি কোনো স্টেপিস্টিকের রোগীদের বলেন যে ভাই কি ব্যাপার, আপনি দিন দিন আপনাকে দেখতেছি আপনার চোখের নিচে কালো দাগ পড়ে যাচ্ছে, আপনি একটু শুকায় যাচ্ছেন, সে কিন্তু এটা বলবে না। সে বলবে কি কই, আমি তো কখনো এরকম পাই না, একটু ঘুম টুম কম ছিল, একটু অনিয়ম ছিল, বাস। হ্যাঁ, এটা বলে মানে নিজেকে সে লুকায় রাখবে আপনার কাছ থেকে। সে কিন্তু প্রধান কথাটাই কখনো আপনাকে বলবে না। এবং শুধু তাই না, অনেক বিবাহিত হাজবেন্ড এবং ওয়াইফ, আপনারা যারা নতুন টিনেজ চেম্বার দিয়েছেন, নিউ কামার ডাক্তার যারা, আমিও নিউ কামার, তাদের চেম্বারে দেখবেন যে অনেক মহিলারা, অনেক পুরুষরা এসে আমাদের বিভিন্ন ধরনের কমপ্লেন করবে। যেমন যে আমার এই বিয়ে হওয়ার পর থেকে দেখি যে আমার এই সমস্যা, ওই সমস্যা, কি সমস্যা, যেমন ঘুম না হয়, যেমন হতে পারে মহিলাদের যে ফিমেল জেনেটেলিয়াটা আছে, হ্যাঁ, ফিমেল জেনেটেরিয়া, আশা করি আপনার সবাই বুঝতে পারছেন, মানে পার্সোনাল পার্ট যেটা আছে সেটা হয়তো খুব সেন্সিটিভ থাকবে। এবং এত পরিমাণে সেন্সিটিভ থাকবে যে আপনাকে এসে বলবে যে স্যার আমার যখন পিরিয়ড হয় তখন আমি একটা ন্যাপকিন ব্যবহার করতে পারি না। কেন করতে পারি না? কারণ আমার জায়গাটা প্রচন্ড সেন্সিটিভ, এবং বার্নিং করবে, বা অল্প কিছুতে তার আঘাত লাগবে। তখন কিন্তু আমরা এই যে নববিবাহিত যারা, নববিবাহিত ওয়াইফের যদি কোনো এই ধরনের পার্সোনাল কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু আমরা একবার এটাকে স্টেপিসিক্রিয়া দিই। এবং স্টেপিসিক্রিয়া রোগীদের আরেকটা মানে ওদের দর্শনটা কি হবে, তাদের কিন্তু দাঁতে কিন্তু ক্যারিজ থাকে, দাঁত কালো হয়ে যায়, এবং কি হয়, দাঁতটা কিন্তু ক্ষয় হয়ে যায়। হম, দাঁতটা ক্ষয় হয়ে যায়, তাকে দেখে বোঝা যাবে যে দাঁতে কেমন দেখে কালো কালো স্পট। যেমন পান খাইলে একটা মানুষকে দেখলে আমরা বুঝি না যে সে পান খাচ্ছে, সেরকম একটা দাঁত স্পষ্ট থাকবে না, ক্লিয়ার থাকবে না, তার দাঁতে এরকম কালো 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 স্পটের মতো হবে। এবং এই যে কালো কালো স্পট, এটা কিন্তু ক্ষয় যাবে, এটা তো প্রিয়জুট মেডিসিনের মধ্যে আমরা দেখি যে প্রিয়জুটের ক্ষয়। কিন্তু প্রিয়জুটের ক্ষয়টা স্টেপিসিক্রিয়ার ক্ষয়টার মধ্যে পার্থক্য কি? প্রিয়জুটের যে ক্ষয়টা থাকবে সেটা খুকায় ক্ষয় যাওয়া, মানে যেটা হইতেছে আমরা ইনফেকশন বলতে পারি দাঁতের। হ্যাঁ, বিশেষ করে এটা কিন্তু বাচ্চাদের হয়। আপনারা খেয়াল করবেন যে অনেক বাচ্চা রোগী আমাদের চেম্বারে যখন আসে তখন আমরা দেখি যে তার দাঁতটা ক্ষয় গেছে, এবং কি আইসক্রিম খাইছে বা চকলেট বা যে কোনো কারণ তার দাঁতটা ক্ষয় গেছে। এই ক্ষেত্রে কিন্তু প্রিয়জুট কম করি। আর স্টেপিসিক্রিয়ার ক্ষয়টা হইতেছে তার ধাতুগত ক্ষয়, মানে এই যে যে তার মানে এই যে রতির ক্ষয়, যেটাকে আমরা বলি যে ভাইটাল ফ্লুইড যে তার লস হইলো, প্রচুর পরিমাণে যে মাস্টারবেশন করলো, মাস্টারবেশন করার ফলে যে তার একটা শরীরে যে একটা হীনতায় হইলো, হ্যাঁ, এইটার প্রভাব কিন্তু তার হাড়ের মধ্যে পড়ে। এবং শুধুমাত্র দাঁত না, স্টেপিসিক্রিয়া রোগীদের দেখবেন তার হাড় ক্ষয় যাওয়ার প্রবণতাটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে থাকে। সে বলবে যে আমার কোমর ক্ষয় গেছে, আমি উঠতে বসতে গেলে দেখা যায় আমার কোমরে একটা চাপ লাগে, হ্যাঁ, এরকম একটা বিষয় তাদের মধ্যে থাকে। আর স্টেপিসিক্রিয়ার যে শিশুরা, হ্যাঁ, তারা কিন্তু খুব বদমেজাজি হয়, মানে এতটা বদমেজাজি হয় যে বায়না করবে, হ্যাঁ, এটা যাবে ওটা যাবে। তো এটা ওটা খাওয়ার পরে যখন দেখবে যে আপনি তাকে দোকান থেকে কিনে দিবেন জিনিসটা, সে সেটা ছুঁড়ে মারবে, মানে সে সেটা গ্রহণ করবে না, মানে তার প্রতি সেটা পাওয়ার পরে সেটার প্রতি আর কোনো আকাঙ্ক্ষ থাকে না শিশুদের। এবং বড়দেরও তাই। বড়দেরটা কি, স্টেপিসিক্রিয়া রোগীরা তার ওয়াইফ আছে, হ্যাঁ, তার ওয়াইফের সাথে সে কিন্তু মানে সেক্সুয়াল লাইবিট করছে প্রতিটা মুহূর্ত। তারপরও স্টেপিসিক্রিয়া রোগীরা চাবে কি যে আমার আরেকটা বিয়ে যদি আমি করতে পারতাম, যদি আরেকজন জনের সাথে যদি আমি সেক্সুয়াল লাইবিট করতে পারতাম। কারণ তার চিন্তাধারা, তার কথাবার্তা, তার মানে আচার আচরণ সবকিছু শুধু ঘুরে ফিরে কিন্তু সেক্সুয়াল লাইফের ভিতরে কিন্তু তার ভিতরে চলে আসে। এরকম একটা চিন্তাধারা থাকে। তখন কিন্তু সে যেমন, এটা আসলে বাচ্চাকে দিয়ে বলা যে বাচ্চাদের মধ্যে পছন্দ হয় না, যার কারণে সে তার কাঙ্ক্ষিত পশুটাকে ছুঁড়ে ঢেল দেয় এবং ফেলে দেয়। এটা একটা চিন্তা থাকে। এবং আরেকটা যেটা, যে বিষয়গুলো আমরা স্টেপিসিক্রিয়া সাধারণত পুরাটুকুই আমি বলতে পারি একটা মানসিক মানে রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয় স্টেপিসিক্রিয়া। আর কি কি স্টেপিসিক্রিয়া আরো বিষয়গুলো আছে, যেমন হচ্ছে যে যদি কখনো কোনো রোগীর ধারালো কোনো অস্ত্র দিয়ে কাটার পরে, হ্যাঁ, যে কোনো ধরনের সমস্যা দেখা দিল, যেমন হয়তো বা, যেমন আমার কাছে একটা পেশেন্ট আসছিল, এখানে আসলে যেহেতু আজকে আমি দিচ্ছি না,
বাচ্চাদের নাভি কাটা করে অনেক সময় দেখা যায় কি সেই নাভিটা একদম ফুলে উঠে, মানে শুকাতে চায়, ইনফেকশন হয়ে যায়। এটা কেন হয়েছে? কারণ ওই যে একটা ধারালো অস্ত্র দিয়ে যে বাচ্চার নাভিটা কাটা হয়েছে, এই কাটার পরে কিন্তু সেই জায়গাটাকে ইনফেকশন হয়ে যায়। সেখানে যদি আপনারা স্টেপিসিগ্রে দিতে পারেন তাহলে কিন্তু খুব চমৎকার কাজ করে, খুবই চমৎকার কাজ করে। এটাও কিন্তু স্টেপিসিগ্রিয়ার আরেকটি লক্ষণ। আবার দেখেন স্টেপিসিগ্রে রোগীদের যে মানসিক অবস্থা সেটার কথা আমি চিন্তা করি। ওরা যখন অপমান বোধ করে, মানে অপমান বোধ এবং অসম্মান বোধ, যেমন আমি সিম্পলি একটা কথা বলি, ধরেন আপনি দোকানে গেছেন কোনো কিছু ক্রয় করতে, যে কোনো একটা জিনিস কিনতে গেছেন, তো সেখানে দোকানদারের সাথে হয়তো আপনার ছোট্ট একটা বিষয় নিয়ে আপনার সাথে মানে ঝগড়া লাগবে, খুবই সিলি একটা বিষয়। এটা আপনি কিন্তু ইচ্ছে করে তার সাথে প্রতিবাদ করতে পারতেন যে ভাই আপনি যে কথাটা বললেন এটা রং, এটা কেন হইলো, এটা আমাকে বুঝাই বলেন, তাহলে কিন্তু বিষয়টা শেষ। যে কাজটা করে নার্স ভূমিকার রোগীরা কিন্তু কথা বলে আসে, ওরা ছেড়ে দিয়ে আসে। কিন্তু স্ট্যাটিস্টিক যে রোগীরা কি করে, এই বিষয়টি নিয়ে কিন্তু তারা কিন্তু বলতে পারে না, এবং বলতে পারে না, এবং এতে রেজাল্টটা কি হয়, এতে সে কথা বলতে না পারে, এই যে মনের ভিতরে চেপে রাখে, এই চেপে রাখার পরে সে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়ে এবং ক্লান্ত হয়ে যায় এবং কাঁপতে থাকে। সে যখন রোগীদের মধ্যে যখন রাগ হবে, তখন দেখবেন সে আপনাকে নীরব থাকবে, সে ঝগড়া করবে না, কেমন রোগীদের মধ্যে ঠাস করে বলে দিবে না, সে ঝগড়া করবে না, কিন্তু সে কাঁপতে থাকবে, তার হাত কাঁপবে, বা তাকে দেখে বোঝা যাবে যে সে ভিতর থেকে তার একটা কষ্ট আসতেছে, যে কষ্টটা সে হয়তো উপলব্ধি করতে পারছে, বাট আপনাদেরকে মানে আমাদেরকে বুঝাতে পারছে না, পরিবারের অন্য সদস্যদের মাঝে কিন্তু বুঝাতে পারছে না। হ্যাঁ, এটা আস্টেপিসিগ্রে রোগীদের আরেকটা অনুভূতি আছে, সেটা কি অনুভূতি? তারা সবসময়ই মানে ভাবে যে তাদের কপালে যেন গোল একটা বলের মতো কিছু আটকে আছে। মানে এটা, এবং মাথা যদি সে নাড়াইলেও কিন্তু এই বলটা পড়ে না। তার ধারণা কি যে আমার কপালে মনে হয় কি যেন একটা গোল আটকে আছে, যেন আমি মাথা এদিক করি ওদিক করি হেলাই দোলাই, কিন্তু আমার এই যে একটা সেন্সেশন কাজ করতেছে, এটা কখনোই আমার কপাল থেকে পড়ে না। এটা কিন্তু একটা মারাত্মক কিন্তু একটা মানে কি সেন্সেশন স্টেপিসিক রোগীদের মধ্যে আছে। এরপরে দেখা যায় যে তারা সবসময় খুব স্নায়বিক দুর্বল থাকে। হ্যাঁ, স্নায়বিক দুর্বল থাকে, যেমন কি তারা কোনো কিছু অল্প একটু পরিশ্রম করলেই ক্লান্ত হয়ে যায়, অবসন্ন হয়ে পড়ে, ক্লান্ত হয়ে যায়, অবসন্ন হয়ে পড়ে। এবং আরেকটা জিনিস আছে যেটা হইতেছে যে হস্তমিথুন এবং এই যে মানে অহেতুক আঘাত পাওয়া বা অপমানিত হওয়া এবং ক্রোধ, দীর্ঘদিন যাবৎ কোনো প্রকার অসন্তুষ্ট জমা হওয়া। হ্যাঁ, 1 মিনিট আমি আসতেছি। দুঃখিত, আমাকে একটু মানে সাহেব আসছে তো গেটটা খুঁজে দিতে হলো। যাই হোক, তাহলে এটাকে আমি কি বললাম, তারা হয়তো এই যে দীর্ঘদিন যাবৎ অসন্তুষ্ট জমা রাখা, হ্যাঁ, এর কারণে কিন্তু তারা রোগ শুরু ভোগে। আমাদের কিন্তু প্রত্যেকটা রেমেডির কিন্তু মানে বিশেষ কথাটা হচ্ছে তার কজেস, খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি একটা রেমেডির কজ ধরতে পারেন, তাহলে কিন্তু আপনি পুরা রেমেডিটা সম্পর্কে আপনি জানতে পারলেন যে কেন কোন কারণে হয়। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, ব্যথা কিন্তু সবাই পায়। একটা রোগী আসলো, আপনি তার পুরো হিস্ট্রি নিলেন, এখানে ব্যথা, ওই ব্যথা, হ্যান ব্যথা, ত্যান ব্যথা সব, কিন্তু আপনি এই কথাটাকে জিজ্ঞাসাই করলেন না যে আপনি যে ব্যথাটা পাইলেন এটা কিভাবে পাইলেন। মানে এই যে এত কিছু, সে যদি এই কথাটা আমাকে নাই বলতে পারে যে আমি অনেকদিন আগে গাছ থেকে পড়ে গিয়ে ব্যথা পাইছি, বা আমি কোনো কারণে আমি আঘাত পাইছি, তাহলে তাকে কিভাবে আর্নিকাটা দেবেন? আপনি হিস্ট্রি লিখে আপনি একটা লিখতেছেন, স্টেপিসিয়া লিখতেছেন, আপনি ইগনেশিয়া দিচ্ছেন, আপনি অরামমেট দিচ্ছেন, যাই দেন, কিন্তু আপনাকে তো যখন আপনি জানতে পারবেন যে সে কোনো আঘাত পাইছে, মানে ব্যথা পাইছে, কি ব্যথা? বাহ্যিক ব্যথা। ব্যথা কিন্তু আবার দুই রকম, একটা আছে তার মনে ব্যথা, আর তার বাহ্যিক ব্যথা। মনে ব্যথা যেটাকে আমরা স্টেপিসিয়া বা ইগনেশিয়া দিয়ে আমরা রোধ করতে পারি, আর সে হচ্ছে বাহ্যিক ব্যথা, উপর থেকে গাছ থেকে পড়ে গেছি ধপাস, এরপর থেকে আমার হাঁটু ব্যথা, এরপর থেকে আমার এই ব্যথা, এই কথাটা জানেন আপনি সবার লাস্টে। তখন যদি আপনি যতই তাকে ল্যাপটামিউর, যতই তাকে আপনি লাইকোপোডিয়াম, পালসেচিলাসোইনাম দেন না কেন, কাজ হবে না, যতক্ষণ পর্যন্ত আপনি তাকে এক ডোজ আর্নিকা না দিবেন।
কারণ এখানে কজেসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কজেসটা যখন আপনার দূর হয়ে গেল, তখন আপনি তারপর তার মডেলিটি, বামে ব্যথা, ডানে ব্যথা, কখন ব্যথা, কোন জায়গাটা ব্যথা, ব্যথা ডিউরেশন কেমন, ব্যথা ফিলিংসটা কেমন, আপনি সব জেনে, ওভারঅল জেনে, তখন আপনি তাকে একটা ট্রিটমেন্ট করলেন, এবং তারপর আপনি তাকে একটা মায়াজম ট্রিট করলেন। কিন্তু এই যে যে জানাটা কজেস, এটা না জানলে কিন্তু আপনি যতই পাতায় পাতায় টেস্টিং করেন না কেন, কোনো লাভ নেই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে কজেস জানা। যেমন আমি কিছুদিন আগে একটা পেশেন্ট দেখেছিলাম, সিম্পলি একটা রোগ, সিম্পলি, আসলে সবসময় তো মানে সফলতার কথা বলি, আজকে না হয় একটা রোগীর কাছে ব্যর্থতার কথাই বলি, যদিও ব্যর্থতাটা আমার না। আমি বলে দিচ্ছি, একটা রোগী, ছেলে পেশেন্ট, তার সারা মুখে ছিল আপনার ইয়ে সুলি, ছুরির মতো, তার রোদে গেলে বাড়ে, তারপরে তার লবণের খাওয়া ইয়ে আছে, যাই হোক, আমি সবকিছু মিলে ছেলেটাকে আমি ন্যাট্রামিউট দিয়েছিলাম। ন্যাট্রামিউট দেওয়ার পরে কিছুদিন ভালো থাকার পরে আবার একই অবস্থা, ছেলে বারবার আমাকে কমপ্লেন করে, ছেলের মা, যে ম্যাডাম কিছু তো হলো না, কিছু তো হলো না, কিছুদিন ভালো থাকে আবার হয়। আমি একটু বিপাকে পড়ে গেলাম, কারণ সুনির মতো একটা নর্মাল ওষুধ যদি ভালো না করতে পারি, তাহলে তো এটা আসলে আমাদের জন্য ব্যর্থতা। আমি একটু স্টাডি করলাম, স্টাডি করার পরে আমি ছেলের মাকে বললাম যে, আচ্ছা আপা, আপনার সাথে আমি একটু কথা বলি, আপনি তো আমাকে কেস টেকিং দিয়েছেন, তারপর আমি আরেকটু জানার চেষ্টা করি। কি জানার চেষ্টা করি? আপনি আপনি গর্ভ থাকা অবস্থায় আপনি বলেন তো দেখি কোনো জটিলতা ছিল কিনা। উনি বারবার স্কিপ করে যাচ্ছে, ওকে না, গর্ভ থাকা অবস্থায় তো আমার কোনো জটিলতা হয় নাই, আমার নর্মাল ডেলিভারি হয়েছে, সব ঠিক আছে, ওকে হয়েছে। এই কথাটা বলার 7-8 দিন পরে মহিলা আবার আমাকে ফোন দিছে, ভদ্র মহিলা ফোন দিয়ে বলতেছে যে, ম্যাডাম আপনি যে 7 দিন আগে আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমি তো একটা কথা বলতে ভুলে গেছি। কি ভুলে গেছেন? আমি যখন এই বাচ্চাকে, যখন আমি, আমার যখন 4-5 মাস বা 6 মাসের যখন আমার প্রেগনেন্সি কন্টিনিউ করে, তখন আমার একটা টাইফয়েড হয়েছিল। এই টাইফয়েড হয়েছিল এবং সেটা মারাত্মক পর্যায়ে চলে গেছিল। আমার শুধু এটুকুই মনে আছে যে আমার টাইফয়েড হয়েছিল। আমি বললাম তখন যে, দেখেন আপনার এই যে একটা, আপনি মনে করলেন যে এটা আপনার কাছে হয়তো কোনো বিষয়ই না, ছোট্ট একটা বিষয়, যে এটা হাইট করছি তো কি হয়েছে, প্রেগনেন্সি থাকা অবস্থায় তো মহিলাদের কত সমস্যাই ঘটে, এটি কি বলতে হবে? কিন্তু এই ছোট বিষয়টা কিন্তু দেখেন আমার কাছে কিন্তু অনেক বড়। এটা শোনার পরে আমি জাস্ট ওনাকে টাইফোডিনাম 1 ml একটা ডোজ দিয়েছি, শুধু 1 ml একটা ডোজ দিয়েছি। আলহামদুলিল্লাহ, এই একটা ডোজেই কিন্তু তার কিন্তু স্কিনের রোগটা কিন্তু চলে গেছে। তাহলে একবার চিন্তা করেন প্রজেসটা আমাদের জন্য কত উপকারী, এবং এটা কিন্তু আমাদের পেশেন্টের কাছ থেকে জেনে নিতে হবে। আমি যখনই আমার কোনো ফেল কোনো কেস থাকে, যেটা সাকসেস আলহামদুলিল্লাহ সাকসেস, কিন্তু যেটা ফেলও আছে, একটা একটা মানে ডাক্তারের জীবনে শুধুমাত্র সবই সাকসেস থাকবে তা না, ফেল হইলেই তো আপনারা সাকসেস হবেন। তখন কিন্তু আমি কেসটাকে মানে ছেড়ে দেই না, ঠিক আছে ফেল হয়েছে আপনি চলে যান। হ্যাঁ, রুগী হয়তো আমি পাঠাই দিই, রুগী হয়তো চলে যায়, রুগীকে হয়তো ভালো কোনো জায়গায় আমি তাকে রেফার করি, কিন্তু এই ফেলটাকে নিয়ে কিন্তু আমি ভাবি, কেন আমি ফেল করলাম, এটা কারণ কি। বারবার বারবার আমি ঘুরিয়ে ফিরে জানতে চাই আপনার মানে ইতিহাসে কোনো মানে পাস্ট ইতিহাস আছে কিনা, ফ্যামিলিতে কোনো প্রকার সমস্যা আছে কিনা, গর্ভ অবস্থা কোনো সমস্যা আছে কিনা। দেখা যায় এক সময় না এক সময় কিন্তু সেটা পজিটিভ ঠিকই বের হয়ে যায়। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু অবশ্যই অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আমি আবার আমার মূল আলোচনায় ফিরে আসি। স্ট্যাফিসেক্রিয়া, স্ট্যাফিসেক্রিয়ার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে অনেক সময় অনেক রোগীরা আমাদের চেম্বারে আসবে, যাদের চোখের পাতার উপরে অঞ্জলি বের হয়। এটা কিন্তু একটা কমন রোগ, হ্যাঁ, এটাকে আমাদের মেডিকেল টার্মে বলে স্টে, হ্যাঁ, বের হয়। শুধু অঞ্জলি না, চোখের পাপড়ির উপরে আপনার নোডলস হইতে পারে, চোখের পাপড়ির উপরে আপনার গুটি গুটি কোনো ধরনের টিউমার হতে পারে, বা অঞ্জনি হতে পারে। এই ক্ষেত্রে কিন্তু স্ট্যাফিসেক্রিয়া খুব মারাত্মক একটা রেমেডি। যদি একবার তাকে স্ট্যাফিসেক্রিয়া দিতে পারেন, তাহলে কিন্তু খুব চমৎকার কিন্তু কাজ করে। আবার দেখেন দাঁত ব্যথার ক্ষেত্রে কি হয়, দাঁত ব্যথার ক্ষেত্রে দেখা যায় যে ঋতুস্রাবের সময়, হ্যাঁ, ঋতুস্রাবের সময় পেশেন্টেরা অভিযোগ করে যে, আমার যখন এমনি সারা বছর আমি ভালো থাকি, কোনো সমস্যা নেই, যখনই আমার ঋতুস্রাব শুরু হয় তখনই আমার দাঁত ব্যথা হয়। হ্যাঁ, এবং এই যে যে দাঁত ব্যথা হয় বা মানে হয়ে যাচ্ছে, এটা এটা হইতেছে কি, খাদ্যদ্রব্য বা পানি পানি জাতীয় যদি কোনো খাবার খায়, তাহলে তার দাঁত ব্যথা বাইরে যায়। কিন্তু যদি সে কামড় দেয় বা চিবায়, তাহলে তার ব্যথা হয় না। মারাত্মক একটা বিষয় না। সাধারণত কি হয়, আমরা যখন দাঁত ব্যথা হয় তখন কিন্তু আমরা একটু পানি খাইলে বা খাবার খাইলে কিন্তু
আমাদের দাঁত ব্যথাটা কিন্তু বাইরে যাওয়ার কথা। আর দাঁতে দাঁতে এরকম করে কামড় দিয়ে থাকলে কিন্তু দাঁত ব্যথা কমার কথা। স্ট্রেপিসিক রোগীরা কি প্রমাণ করে যে আমি যখন খাই বা আমি যখন মানে খাদ্যদ্রব্য বা পানি যে কোনো কিছু খাই, তখন আমার এটা বেড়ে যায়, খাইলে বেড়ে যায়, কিন্তু যখন আমি চিবাই চাপতে ধরে থাকি তখন কিন্তু এটা ব্যথা করে না। দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু বুঝতে হবে যে কোনটা কি জিনিস। আরেকটা হইতেছে কি, ঠান্ডা বাতাস যখন সে মুখ দিয়ে টানবে, পানি টানবে, ঠান্ডা পানি খাবে, তখন আবার দাঁত ব্যথা বেড়ে যাবে। এটা ন্যাচারাল। আর ঠান্ডা পানি খেলে তো ঠান্ডা পানি বা গরম পানি শিরশির করে দাঁতে থাকে, আর দাঁতগুলো কালো হবে। এবং এইটার এই দেখে ক্রিয়োজোট আর আমাদের যে স্টেপিসিড এর মধ্যে পার্থক্য কি, দাঁতের ক্ষেত্রে ক্রিয়োজোট কিন্তু দাঁতের জন্য খুবই চমৎকার একটা রেমেডি। এবং যদি সেটা দেখেন যে কোনো বাচ্চা একসাথে ক্রিয়োজোটটা পরে ফেললাম, কোন শিশু বিছানায় প্রস্রাব করতেছে, যদি দেখেন যে তার দাঁতের ভিতরে ক্যাবিজ আছে, মানে আমরা যেটাকে বলি হইতেছে কি বলে পোকায় খাওয়া দাঁত, হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু ক্রিয়োজোট খুব ভালো একটা রেমেডি। আর আমাদের স্টেপিসিড রেমেডিটা কি, স্টেপিসিড দাঁত গুলো লম্বা লম্বি কালো দাগ হবে, আর ক্রিয়োজোটের দাগ গুলো আড়াআড়ি হবে, আড়াআড়ি হবে, মানে হইতেছে যে দেখে বোঝা যাবে যে সেটা ইয়ে মানে ব্রাশ না করার কারণে কিংবা পোকায় খাওয়ার কারণে বোঝা যাবে। আর এটারটা হবে লম্বা লম্বে আড়াআড়ি, যেটা হইতেছে যে পরিষ্কার হতে চায় না সহজে, মানে লম্বা লম্বে আড়াআড়ি এমন দাঁত যে দেখা যাচ্ছে পরিষ্কার হতে চায় না, ব্রাশ মারলেও দাঁত পরিষ্কার হবে না, দাঁত নিয়ে যাবে এবং দাঁতের দাঁতগুলো ধার গুলো ক্ষয় হয়ে যায়, দাঁতের যে ধারা মানে নিচ দিকে ক্ষয় হয়ে যাবে। আর ক্রিয়োজেটের হবে উপর দিকে ক্ষয়, মানে মাড়ির দিকে ক্ষয় থাকবে দাঁত। আর স্ট্যাপিসিক হইতেছে নিচ দিকে ক্ষয় যাবে দাঁত। স্কারভি রোগ আমরা যেটা যে স্বাভাবিক যেটা বলি যেন স্কারভি রোগের মতো, এরকম স্কারভি রোগের মতো কিন্তু থাকবে। আর স্ট্যাপিসিক রোগীদের কিন্তু প্রচুর পরিমাণে তামাক জাতীয় খাবার, তামাক মানে নেশা জাতীয় খাবার আমরা যেটাকে বলি, তামাক বলেন, সিগারেট বলেন, মদ্য বলেন, এদের প্রতি ওদের নেশা। এটা কেন নেশা? কারণ প্রত্যেকটা, এটা শুধু স্ট্যাপিসিক দিয়ে আমি বলবো না, যে ধরনের রোগী দেখবেন যে যাদের মানে সেক্সের প্রতি প্রচুর পরিমাণে ডিজায়ার, মানে অ্যাগ্রেসিভ, তাদের প্রত্যেকটা মেডিসিনের ক্ষেত্রে দেখবেন যে তাদের এই ধরনের খাবারের প্রতি তাদের চাহিদাটা বেশি। একটু মানে বিয়ার, তারপর উত্তেজক পূর্ণ খাবার, একটু সিগারেট বা তামাক জাতীয় খাবার, একটু কফি জাতীয় খাবার, অ্যালকোহল জাতীয় খাবার, এই ধরনের খাবারের প্রতি তাদের প্রচুর পরিমাণে স্পৃহা থাকে, আগ্রহ থাকে। যেমন নাক্স ভূমিকা রোগীদেরও কিন্তু এই ধরনের খাবার এবং রিচ ফুড, হ্যাঁ, মানে তৈলাক্ত খাবার, যেটা গরুর মাংস, খাসির মাংস, তারপরে ধরেন যে পোলাও, যেটাকে আমরা রিচ ফুড বলি, এগুলা কেন? আর ওই যে তার একটা স্বপ্ন, একটা কল্পনা যে আমাকে আমাকে মানে সেক্সুয়ালের দিকে তার যে একটা মানে আকৃষ্ট, এটা কিন্তু ডেভেলপ করার জন্য। যেমন বর্তমান সময়ে পর্নোগ্রাফি প্রচুর পরিমাণে, ইয়াং পোলাপানরা প্রচুর পরিমাণে পর্ন দেখে, পর্নোগ্রাফি, এই যে পর্নোগ্রাফি দেখছে, এটা যে কি পরিমাণে একটা ভয়ঙ্কর ক্ষতিকারক, এটা ইয়াং পোলাপানরা বুঝে না, বুঝে কিন্তু বড় হয়। আমি তো আসলে সেক্সুয়াল রোগী দেখি না, আমি কিন্তু মহিলা ডাক্তার, আমি বেশিরভাগই মহিলা রোগী দেখি। তারপরেও দেখা যায় যে 2-3টা রোগী তো দেখতেই হয় মাঝে মধ্যে, যেহেতু পারিবারিক থেকে অনেকে আসে, তাদের মধ্যে থেকে কিছুদিন আগে একটা রোগী পাইলাম যে বলতেছে, ম্যাডাম আমার প্রচুর পরিমাণে পর্নোগ্রাফিতে আগ্রহ, মানে এত পরিমাণে আমি চেষ্টা করি। আমি ওনাকে একটা কথা বললাম যে দেখেন আপনি টাচ ফোন ব্যবহার করবেন না, সে বলতেছে আমি নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, তারপর আমার ফোনের দিকে লক্ষ্য দেয়। আমি বলি না, আপনি টাচ ফোন ব্যবহার করবেন না, আপনি বাটন ফোন আসেন। যতদিন পর্যন্ত আপনি টাচ ফোন ব্যবহার করবেন, টাচ ফোন ব্যবহার করলে আপনার মন যাবে পর্নোগ্রাফি দেখতে। এটা হচ্ছে নেশা। আমরা হয়তো আপনাকে ওষুধ দিয়ে দিতে পারবো, কিন্তু চেষ্টা কিন্তু আপনাকেই করতে হবে, আপনার শুধুমাত্র চেষ্টা। আর আমরা আপনার সাথে থাকবো। আমি সিগারেট খাবো না মানে খাবো না, এটা আমার চেষ্টা। কিন্তু আপনি খাওয়ার পরে যে আপনার একটা শারীরিক সমস্যা হচ্ছে, মানসিকটা ঘুরে যাচ্ছে, সেটাকে হয়তো আপনার পরিবার বা ডাক্তার সাপোর্ট দিতে পারবে, কিন্তু না খাওয়ার কল্পনাটা কিন্তু আপনাকেই করতে হবে। এগুলো কিন্তু আমরা পেশেন্টদেরকে বলে দিব। পেশেন্টদেরকে একটা ম্যানেজমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে দেখেন এই যে আমি গেলাম টাকা আমাকে ধ্যান, এবং আছে কি ওদের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে স্টেপিসেভিয়া, ওরা কিন্তু প্রচুর খায়, ওদের কিন্তু পাকস্থলী পূর্ণ, তারপরও আবার খিদা লাগে। এটা কিন্তু তাদের মানে পেটের খিদার থেকে কিন্তু চোখের ক্ষুধাটা বেশি, বুঝছেন? খাবার দেখলো তারা মনে হলো যে পেটটা মনে খালি হয়ে গেল, খেয়ে নেই, অথচ কিন্তু তাদের পেট ভর্তি, পাকস্থলী ভর্তি, তারপরেও তারা কিন্তু খেতে যায়।
এবং এটা এই যে ব্যথার ক্ষেত্রে, হ্যাঁ, যে কোনো ধরনের আপনি ধরেন গলব্লাডার স্টোন, তারপরে ডিম্বকোষ, যে কোনো অপারেশন, যে কোনো ধরনের অপারেশন, পেটে যে কোনো অপারেশন হওয়ার পরে যদি স্ট্যাফিসিগ্রিয়া আপনি দেন, খুব চমৎকার রেজাল্ট। যেমন আমি আমার লাইফ থেকে বলতেছি, আমাকে তো হার্নিয়া অপারেশন করা হয়েছিল, এটা সার্জিক্যাল কেস। আমি কিন্তু অপারেশন করার কিন্তু 1 সপ্তাহ আগে থেকে কিন্তু আমার আর্নিকা খেয়েছিলাম, এবং অপারেশন করার পরে স্ট্যাফিসিগ্রিয়া খেয়ে। কেন খাইছি? কারণ এই যে যে একটা কুফল, আকর্ষণ করে যে একটা ধারালো অস্ত্র দিয়ে কাটা, অনেকের দেখা যায় যে ওদের স্কিনটা এত পরিমাণের সফট থাকে, দেখা যায় সেখানে অনেক সময় হয়ে যায়, ওটাকে কি বলে, মানে স্কার টিস্যু, হ্যাঁ, যেটা মানে মোটা হয়ে যায়, উঁচা হয়ে যায়। এটা কিন্তু স্টেপিসিগ্রিয়া করে দেবে। স্টেপিসিগ্রিয়ার মাধ্যমে আমি তারও বললাম যে সদ্য শিশু নাভি কাটলে অনেক ধরনের সমস্যা থাকে, ফুলে যায়, এটাও কিন্তু স্টেপিসিগ্রিয়া খুব ভালো একটা কাজ করে। আবার এই যে প্রথম মানে বিবাহিত জীবনের প্রথম নারী পুরুষের যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে, এটাও কিন্তু আলহামদুলিল্লাহ স্টেপিসিগ্রিয়া কাজ করে। আবার দেখেন এই যে যে একটা পুরুষের প্রচুর পরিমাণে বীর্য ক্ষয় হলো, হ্যাঁ, বীর্য ক্ষয় হওয়ার পরে কিন্তু সে পুরুষের চোখ মুখ বসে যায়, যেটা আমি প্রথমে বললাম। এতে করে কিন্তু তার ভিতরে একটা লাজুকতা ভাব আসে, হ্যাঁ, সে লজ্জা লজ্জা পায়, তার ভিতরে লাজুকতা ভাব আসে, তাকে দেখেই বোঝা যাবে যে সে বহুদিন যাবৎ সে মানে পর্নোগ্রাফি দেখে, বা এই যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে, কিংবা হয়তো বা সেক্সুয়াল লাইফ করে বহু একসাথে অনেক মহিলাদের সাথে সে লাইফ করতে চায়, চেহারার ভিতরে কিন্তু এটা জেগে ওঠে। তারপরে কি, তারপর যেমন স্টেপিসিগ্রিয়ার আরেকটা বিষয় হচ্ছে একজিমা। স্টেপিসিগ্রিয়া কিন্তু একজিমাতে খুব ভালো কাজ করে। একজিমাটা কি, সেটা হচ্ছে কি মামড়ি পড়বে, একজিমাটা মামড়ি পড়বে, এবং এটা নিচে হলুদ রঙের এক ধরনের রস পড়বে। আমরা অনেকেই কিন্তু রসালো কোনো কিছু দেখতে কিন্তু প্রথমে কিন্তু আগে আমরা ইয়াটা বেশি জানি, গ্রাফাইটিসটাকে বেশি জানি। একটা জিনিস খেয়াল করবেন, গ্রাফাইটিসের রস, হ্যাঁ, প্রত্যেকটা মেডিসিনেরই কিন্তু নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। আমি বারবার বলি, দেখেন একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ তাআলা আমাদেরকে চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, ঠোঁটের জায়গায় ঠোঁট, কপালের জায়গায় কপাল, সবকিছু একই দিছে। তারপর আমরা ভিন্ন কেন? আমি লাবণী আমিন, আমার সাথে কি, আমাকে দেখলেও আপনারা যেরকম চিনবেন, পাশে যদি বিলকিস ম্যাডাম থাকে তাকে দেখলে আপনারা চিনবেন। কারণ কি, বিলকিস ম্যাডামেরও যে জায়গায় যা আছে আমার তো সেই জায়গায় তাই আছে, তাহলে আমরা কেন ভিন্ন? অবশ্যই তাহলে এখানে কিছু বৈশিষ্ট্য আছে চেনার জন্য। এবং দেখেন পৃথিবীতে যে এত লোক, আমরা কি কখনো ভুল করে মামাকে দাদা, চাচাকে বাবা, মাকে বোন ডাকি? কখনোই ডাকি না। ওরকম মেডিসিনেরও কিন্তু নির্দিষ্ট কিছু পরিমাণের বৈশিষ্ট্য আছে, যেটা শুধুমাত্র সেই মেডিসিনের মধ্যে আছে। যেমন আমি বলতে চাচ্ছি যে আপনার এই গ্রাফাইটিস, গ্রাফাইটিসের মধ্যে কি, গ্রাফাইটিসও চটচটে হবে, হ্যাঁ, এই তরলটা যেটা আমি যে একজিমার স্টেপিসিগ্রিয়ার ক্ষেত্রে বললাম, স্টেপিসিগ্রিয়ার রস থাকবে, স্টেপিসিগ রসটা কি হবে, হাজাকর, হাজাকর তো বুঝেন, মানে যেখানে লাগবে জ্বলে যাবে, ছিলে যাবে, হ্যাঁ, ছিলে যাবে, এবং ওইখান থেকে ফুসকুড়ি বের হবে স্টেপিসিগ্রিয়া। এবং মামুনিটা উপর দিকে পড়বে, যেমন চূড়াবালি, আমরা চূড়াবালি দেখছি না, উপরে মনে হয় চূড়াবালি, নিচে কিন্তু অথই সাগরে কিন্তু ডুবে যাচ্ছে। ঠিক মাম্মিটাকে দেখে মনে হবে আপনার উপর একটা উদ্ভিদ, যখন আপনি একটুখানি একটা আঙ্গুল দিয়ে বা কোনো একটা গ্লাভস পরে অবশ্যই একটু কোনো একটা কটন দিয়ে যখন আপনি উপর থেকে একটু গুঁতা দিবেন, মানে একটু হাত একটু স্পর্শ করবেন, দেখবেন ভিতর থেকে এক ধরনের একটা রস বের হয়েছে, এবং উনি বলবে যে আমার এই রসটা যেখানে লাগে সেখানে আমার জ্বলে যায়, এবং ওইখান থেকে আবার উদ্ভিদ বের হয়। এটা নাম স্ট্যাপিসিগ্রিয়া। আর অপর দিকে আমাদের কি, গ্রাফাইটিস কি, গ্রাফাইটিসটা কিন্তু মোটা থাকবে, চটচটে থাকবে। এবং সেটা কেমন চটচটে, আমি আমি একদম আমার বাস্তবতা থেকে বোঝাচ্ছি। তেলাপোকা ধরছিলেন আপনারা কখনো? তেলাপোকা ধরার পরে আপনারা দেখেন একটু হাতের মধ্যে কেমন জানি একটা চটচটে চটচটে ভাব লাগে না, ঘেন্না করে যদিও চটচটে, ঠিক এরকম চটচটে আঠালো হবে, এবং উপর দিকে কিন্তু একটা মানে মানে চটচটে দেখা যাবে, এরকম একটা ভাব, এরকম একটা আঠালো থাকবে। আর গ্রাফাইটিসের রোগীরা কিন্তু মাছ মাংস, শব্দ, আলো এবং সেক্স, এই কয়েকটা তাদের অ্যাভার্সন থাকবে, মানে এই কয়েকটার প্রতি তারা আকর্ষণীয় বোধ করবে না। তাহলে দেখেন প্রত্যেকটা রেমেডি যদি আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে একটা থেকে আরেকটা যদি ভাবেন বা চিন্তা করেন,
তাহলে কিন্তু আমরা রেমেডি গুলো খুঁজে বের করতে পারি। তাহলে এটা গেল আমার স্টেপিসেগ্রিয়া বা স্টেপিসেগ্রিয়ার আচিল বলি আমি। স্টেপিসেগ্রিয়ার আচিলটা কি হবে? স্টেপিসেগ্রিয়ার আচিলটা হবে ডুমুরের ফুলের মতো। এটা কিসে আছে? এটা স্টেপিসেগ্রিয়াতে নাই। স্টেপিসেগ্রিয়ার সোজাতেও কিন্তু আছে ডুমুরের ফুলের মধ্যে, নাইট্রিক অ্যাসিডও কিন্তু আছে ডুমুরের ফুলের মধ্যে। তাহলে আমি এখন পার্থক্যটা কিভাবে করবো আসেন একটু পার্থক্য বুঝাই দিব। স্টেপিসেগ্রিয়ার যে আচিলটা সেটা হইতেছে ডুমুরের মতো শুকনো এবং বুটার মতো ঝুলতে থাকে। দেখতে মনে হবে ফুলকপির মতো আচিল, একদম ফুলকপি, যেটা হইতেছে এই যে বুটার মতো ঝুলে, মানে আমি কিভাবে বুঝবো, বুটা কোনো কিছু বুটা যখন ঝুলে যান এরকম। আর খোঁজার যে আচিলটা সেটা কিন্তু ঝুলবে না, সেটা থাকবে শক্ত। এটাও ফুলকপি ওইটাও ফুলকপি, কিন্তু একটা হচ্ছে ঝুলন্ত ফুলকপি আর হচ্ছে গায়ে লাগে থাকা ফুলকপি, বুঝছেন? আর নাইট্রিক অ্যাসিডেরটা কি হবে? নাইট্রিক অ্যাসিডটা ব্লাড করবে। একই আচিল, যদি দেখেন যে কোনো আচিলের ক্ষেত্রে কোনো রোগী আপনার কাছে আসে, আচিলের ক্ষেত্রে আমরা বেশিরভাগই 70% কিন্তু এই থুজা দিয়ে কিন্তু কাজ হয় আচিলের। কিন্তু তারপরেও কিন্তু আমাদের প্রত্যেকটা কিন্তু বৈশিষ্ট্য আলাদা। আমরা যদি একটু খেয়াল করি, যদি কোনো পেশেন্ট আচিলের রোগী আসে, আপনি জিজ্ঞাসা করেন যে আপনার আচিল থেকে কি চুলকায়, চুলকালে কি ভিতর থেকে ব্লাড আসে, যদি বলে হ্যাঁ ব্লাড আসে, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা নাইট্রিক অ্যাসিড দিই। এটা কিন্তু আচিলের খুব চমৎকার একটি রেমেডি। হ্যাঁ, এটার ক্ষেত্রে এটা গেল আচিলের ক্ষেত্রে। এখন দেখেন আরো আরো বিশেষ আছে। এখন স্টেপিসেগ্রিয়ার আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে আরেকটা জিনিস, আচ্ছা, স্টেপিসেগ্রিয়ার হচ্ছে যারা এই যে প্রোস্টেট গ্ল্যান্ড, অনেক বয়স্ক মানুষ আপনাদের কাছে আসবে যাদের প্রোস্টেট গ্ল্যান্ড মানে বৃদ্ধি পাবে, বড় হয়ে যাবে। হ্যাঁ, তো এই যে প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি পাবে এবং তাদের দেখা যাবে তাদের ঘন প্রস্রাব বের করছে, ঘন ঘন প্রস্রাব বের করে, ফোটা ফোটা প্রস্রাব বের করে, বিন্দু বিন্দু প্রস্রাব গড়িয়ে পড়ে, এবং সে বলবে যে আমার তো নামাজ থাকে না। নামাজ থাকে না কারণ কি? আমি ব্যাগ ধরে রাখতে পারি না, দেখা যায় বিন্দু 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 করে একটু একটু করে আমার এটা পড়তেই থাকে, এবং এই কারণে কিন্তু আমি সহজে নামাজটা ধরে রাখতে পারি না। এটা এই ক্ষেত্রে কিন্তু স্টেপিসেগ্রিয়া খুব চমৎকার একটা রেমেডি। আর এদিকে আমাদের হেরিংস একটি কথা বলছিল যে স্টেপিসেগ্রিয়ার বেশ কিছু মানে সুন্দর লক্ষণ আছে। হ্যাঁ, কি লক্ষণ? যেমন এই যে আমরা একটা বললাম যে চোখের পাতায় যে কোনো কিছু টিউমার বা সেটা যদি শক্ত হয়ে যায়, উটের মতো আঁচলের মতো হয়, তাহলে কিন্তু এটা খুব ভালো একটা রেমেডি স্টেপিসেগ্রিয়া। হ্যাঁ, আর একটা এখানে আছে এই যে স্টেপিসের আরেকটি লক্ষণ এটা আছে, যেমন প্রস্রাব করার সময়। হ্যাঁ, প্রস্রাব করার সময় রোগীরা বলবে যে মূত্র মানে প্রস্রাব করার সময় জ্বালা পোড়া। এটা কিন্তু আমরা জানি যে প্রস্রাবের যদি শুরুতে হয়, হ্যাঁ, প্রস্রাব করার সময় যদি প্রস্রাবে জ্বালা পোড়ার মাঝখানে, মানে আমি কথাটা বুঝাইতে পারছি না, পূর্বে প্রস্রাব করার সময় এবং প্রস্রাবের পরে জ্বালা পোড়া আমরা জানি যে কেউ কোন রোগী এসে আপনাকে বলবে যে আমার প্রস্রাবের আগে জ্বালা পোড়া করে, অথবা প্রস্রাবের পরে জ্বালা পোড়া করে, বা শুরুতে জ্বালা পোড়া করে। কিন্তু স্টেপিসেগ্রিয়া একমাত্র ওষুধ যার প্রস্রাবের জ্বালা দুবার মুখ প্রত্যেকের মধ্যবর্তী স্থানে জ্বালা পোড়া করবে। মানে আপনি প্রস্রাব শুরু করছেন, এর মাঝখানে আপনি জ্বালা পোড়া করবে, তারপর আবার প্রস্রাব ক্লিয়ার। মাঝখানে সে বলবে যে না শুরুতেও না শেষেও না, আমার প্রস্তাব করতে মাঝখানে জ্বালা পোড়া করে। এটা কিন্তু খুবই খুবই মানে ইম্পর্টেন্ট একটা বিষয়। কিন্তু প্রস্তাব করার সময় কিন্তু থাকে না, একটু খেয়াল করেন আপনারা, প্রস্তাব করার সময় থাকবে না, প্রস্তাব যখন শুরু করবে তখন জ্বালা পোড়া থাকবে, যখন মাঝখানে থাকবে। মনে করেন কেউ 30 সেকেন্ড বা 1 মিনিট প্রস্তাব করলো, কথার কথা, তার ফার্স্টে যে 1 সেকেন্ড শুরু হলো তখন তার জ্বালা পোড়া নেই। শুরুটা হবে যখন কি, যখন সে 10-15 সেকেন্ড প্রস্তাব করে ফেলছে, তখন তার ভিতরে জ্বালা পোড়া হবে। আবার একটুখানি জ্বালা পোড়া হওয়ার পরে এটা আবার বন্ধ হয়ে যাবে। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এই স্টেপিসেগ্রিয়ার ক্ষেত্রে। আবার হেরিং আরেকটা কথা বলছিল যে জন্মের সময় এবং পরে, হ্যাঁ, যদি কখনো কারো চোখের কোনো ক্ষত থাকে, একটা তো আমরা তো জানি যে স্টেপ মানে আচিল বা নুডলস এক্ষেত্রে লাগে, যদি চোখে কোনো ক্ষতও থাকে নুডলস হওয়ার পরে, মনে করেন যে হইলো গুটি হওয়ার পরেও ওই জায়গাটা ক্ষত হয়ে গেছে চোখের মধ্যে, বা টিউমার হওয়ার পরে চোখের উপরে পাতাতে ক্ষত হয়ে গেছে, এই ক্ষেত্রে কিন্তু স্টেপিসেগ্রিয়া খুবই খুবই ভালো একটি রেমেডি।
তাহলে এখানে কিন্তু আর তাদের ব্যথাটা কি হবে, তারা ব্যথাটা বলবে যে ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা, মানে ক্ষত, একদম ক্ষতটাকে একদম ছিঁড়ে যাওয়ার মতো ক্ষত। এগুলো সবকিছুই থাকবে এই এর ভিতরে, স্টেপিসেগ্রিয়ার ভিতরে। স্টেপিসেগ্রিয়ার কিন্তু ওরা কিন্তু খিদে পায় প্রচুর, ওরা খায় বেশি। আর এদের কি, এদের পিঠে যেমন কাশিটা আমি বলি, এরা শুধুমাত্র দিনে কাশে এবং দুপুরের আহারের পরে। স্টেপিসেগ্রিয়া কিন্তু রাতে নাই, দিনে কাশবে, এরা কাশিটা হবে দিনে। এবং কি হবে, দুপুরে যখন সে খাবার খাবে, খাবার খাবারের পরে তার কাশটা শুরু হবে। এবং বেশিরভাগ সময় তার মাংস খেলে বা রেগে গেলে, বিরক্ত হইলে বা অসন্তুষ্টতা প্রকাশ করলে বা দাঁত মাজতে গেলে কাশি হবে। দেখেন কি মারাত্মক একটা বিষয়, কাশটা কখন হবে, মাংস যখন খাবে তখন হবে, যখন রেগে যাবে, বিরক্ত প্রকাশ করবে, মানে কি মাইন্ডের সাথে তার সংযোগ, মাইন্ড কোনো কিছুতে সমস্যা হচ্ছে, স্টেপিসেগ্রিয়ার দিকে বেড়ে গেল। এই যে রেগে যাওয়া, বিরক্ত হওয়া, অসন্তুষ্ট হওয়া, এগুলো কি, এগুলো সব মাইন্ডের, এগুলোর ক্ষেত্রে। এবং কি যখন সে দাঁত মাজতে যাবে, সে বলবে যে আমি যখন দাঁত মাজতে যাই তখন আমার ভিতরে এই কাশিটা বেশি পরিমাণে থাকে। আর শীতকালে তার খুব কাশি, হ্যাঁ শীতকালে খুব কাশি থাকবে। আর গরমকালে কিন্তু তার সাইটিকা ব্যথা থাকবে। সাইটিকা তো আমরা নিশ্চয়ই চিনি, আমাদের এই যে আহ পায়ের ভিতরে যে রান থাকবে, তার নিচের যে অংশটা, এখানে যে আমাদের একটা নার্ভ থাকে তাকে সাইটিকা নার্ভ বলে। এই সাইটিকা ব্যথা, হ্যাঁ এই সাইটিকা ব্যথা থাকবে। এবং সেটা হচ্ছে কি, তামাক যদি খায় তাহলে কিন্তু এই রূপ কাশি বা সাইটিকা ব্যথাটা কমবে। মারাত্মক বিষয়। দেখেন কাশি সাধারণত হইলে, যারা সিগারেট খায় তাদের হইলে, খাইলে কিন্তু কাশি কমার কথা। তো স্টেপিসেগ্রিয়ার কিন্তু এই তামাক খাইলে কিন্তু কাশি কমে যাবে। হ্যাঁ, আবার অপরদিকে স্পঞ্জিয়া, স্পঞ্জিয়া হইতেছে কি তামাক খেলে তার কাশি হইতে থাকে, তামাক খাওয়ালে তার কাশি করে, তামাক খাওয়া বন্ধ, কাশি করে। হম, এটা হইতেছে তার লক্ষণ। আর স্টেপিসেগ্রিয়া রোগীদের প্রচুর পরিমাণে পিঠ ব্যথা থাকে। তাদের পিঠ ব্যথা কি থাকে, রাতে যখন এরা বিছানায় শুয়ে থাকে এবং সকালে ঘুম থেকে যখন উঠে, তখন এরা বলে যে আমি যখন রাতে বিছানায় ঘুমাই এবং সকালবেলা যখন ঘুম থেকে উঠি, তখন আমার এই মানে মেরুদণ্ডী হাড়ে প্রচন্ড ব্যথা করে। এবং বেশিরভাগ সময় দেখা যায় যে আঙ্গুলের যে সন্ধিস্থল গুলি আছে না, যেগুলি যেমন আমরা কি বলি ওইটাকে, প্রত্যেকটা গিট, সন্ধিস্থল হচ্ছে প্রত্যেকটা গিট, এই গিটে ব্যথা থাকবে, গিটে ব্যথা থাকবে। এবং এতে দেখা যায় যে ইউরিক অ্যাসিড জমে যায়, এটা প্যাথোলজিক্যাল টেস্ট। যদি দেখেন যে কারো ইউরিক অ্যাসিড জমে গেছে, গুটলির মতো, গিটের ভিতরে গুটলি গুটলির মতো হয়ে গেছে এবং হাতের আঙ্গুলে প্রদাহ আছে, ঘাম হচ্ছে বা পুজ জমে গেছে, তাহলে কিন্তু আমরা একবার মানে স্টেপিসেগ্রিয়ার কথা ভাববো। আর এদের ঘুমটা কি হয়, এদের ঘুমটা নিয়ে আলোচনা করি। ঘুম ঘুম ভাব সারাদিন, অথচ রাতে ঘুম হয় না। এই ঘুম না হওয়ার কারণে কিন্তু তার সারাদিন শরীর ব্যথা করে। আর জ্বর ক্রমাগত কয়েকদিন আগের থেকে হবে। এবং যখন তার জ্বর আসবে, জ্বর আগে তার প্রচন্ড ক্ষুধা হবে। দেখেন নাগভূমিকার ঘুম কি, নাগভূমিকার ঘুমও কিন্তু রাতে হয় না, নাগভূমিকার ঘুম কিন্তু শেষ রাতে হয়। কিন্তু সকালে সে ঘুমায়, সকালে যদি সে ঘুমায় তাহলে কিন্তু তার ফ্রেশ, তার ঝিমানো লাগে না। আর এর হচ্ছে কি, ঘুম ঘুম ভাব সারাদিন থাকবো, রাতে সে ঘুমাইতে পারবে না। এই ঘুমানি না আসার কারণে সারা শরীরে তার কামড়ানি একটা ব্যথা। এবং এই ব্যথা হইলে তার জ্বর আসবার, জ্বর হওয়ার আগে সে বলবে যে আমার ক্ষুধা লাগছে, মানে যখনই সে ক্ষুধা তো থাকবে, সে বলবে যেহেতু আমি খাচ্ছি বেশি, তার মানে আমাকে শুরু করে আমার জ্বর আসবে। মানে এরকম একটা চিন্তাধারা কিন্তু এই ইয়েদের থাকে। আর এদের তো হস্তমিথুন সম্পর্কে তো বলছি, এদের একদম মানে অতৃপ্ত থাকে, এরা কখনোই তাদের সেক্সুয়াল লাইফ থেকে তৃপ্তি পাবে না। কথা স্টেপিসেগ্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আমি আবার একটু খুব সংক্ষিপ্ত করে কোটেশন বলি। এদের দুইটা কোটেশন সব থেকে মুখ্য। এক হচ্ছে তারা মানসিক যে কোনো আঘাত এবং সেটাকে দামায় রাখবে, চাপায় রাখবে, কারো কাছে প্রকাশ করবে না, কারো কাছে বলতে চাবে না, নীরবে কাঁদবে। এবং আপনার সাথে যখন সে এই বিষয়টা নিয়ে আলোচনা করবে, দেখবেন যে তার হাত পা কাঁপছে, সে এত বেশি আবেগ আপ্লুত হয়ে গেছে। এটা থেকে যে কোনো ধরনের রোগ, স্টেপিসেগ্রিয়া। আর দ্বিতীয় হচ্ছে যার এই কামোদ্দীপক স্বভাব, বিশেষ করে এখন ইয়াং জেনারেশনের ক্ষেত্রে, এই যে যাদের ইরেকশন হয় না, বা যারা বেশি ধরনের পর্নোগ্রাফি দেখে, এখানে কিন্তু আরো একটা বিউফোরানা মেডিসিনটা আছে, এটার পাশাপাশি কিন্তু আমরা তাদেরকে স্টেপিসেগ্রিয়াও দিই। কারণ দেখা যাচ্ছে কি, এখন দেখেন, এখন এই যে বর্তমান সময়ে অনেক ছেলেরা আছে যারা কিন্তু দেখা যাচ্ছে যে মানসিক দিক থেকেও কিন্তু অনেকটা আঘাতগ্রস্ত থাকে। একটা একটা মেয়ের সাথে হয়তো তার একটা কোনো প্রকার অ্যাফেয়ার আছে,
আর এখনকার অ্যাফেয়ার গুলা তো আরেকটু ভিন্ন। যদি কথা বলি আসলে ইউটিউবে যাচ্ছে, আমার এভাবে বলাটা উচিত হচ্ছে না। দেখা যাচ্ছে বর্তমান সময়ে প্রেমটা কি, বর্তমান সময়ে প্রেমটা হচ্ছে একদম মানে শারীরিক একটা মানে কি বলবো, শারীরিক একটা সম্পর্কের মধ্যে কিন্তু চলে যায়। এই যে একটা শারীরিক সম্পর্কটা হইলো, হওয়ার পর আস্তে আস্তে যখন দেখা গেলো যে কোনো কারণে এই মেয়েটার সাথে রিলেশনটা ভেঙে গেল, ব্রেকআপ হইলো, তখন কিন্তু এই এই ছেলেটা মানসিক দিক থেকে যখন ক্ষতিগ্রস্ত হয়, শারীরিক দিক থেকে হয়। সে হয়তো তার পুরাতন প্রেমিকাকে ভুলে থাকার চেষ্টা করে, তার যে অভ্যাসটা তৈরি হয়, মানে এই যে একটা সেক্সুয়াল লাইফ লিড করে যে একটা অভ্যাস তৈরি হলো, সেটা কিন্তু সে কখনো বাদ দিতে পারে না। এবং এই বাদ দিতে পারে না বলেই কিন্তু সে আরো কিন্তু নতুন কারোর সাথে কিন্তু আরো অ্যাড করার চেষ্টা করে, যে আমাকে নতুন কারোর সাথে ফ্রেন্ডশিপ করতে হবে এবং যার মাধ্যমে আমাকে সেক্সুয়াল রিলেশনটা কন্টিনিউ করতে হবে। এর জন্যই তারা ঘন ঘন চেঞ্জ করে এবং সবাইকে এই ধরনের স্বপ্ন দেখে। এই জন্য কিন্তু তাদের যে ভাইটাল প্রচুর পরিমাণে ওয়েস্ট হয়। এখন আজকালকার সময়ে কোনো পেশেন্ট কিন্তু আপনাকে কথাগুলো এসে বলবে না। হ্যাঁ, এটা স্বাভাবিক, কারণ এটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। কোনো পেশেন্ট কি এসে বলবে যে আমার ভিতরে আমার এরকম একজনকে ভালোবাসছিলাম, সে আমাকে আঘাত দিয়েছে, তার সাথে রিলেশন ছিল, কখনোই করবে না। বাকিটা বুঝে নিতে হবে আপনার তার এই যে দাঁত দেখে, তার এই যে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে সেটা দেখে, তার ভিতরের যে একটা কামুদ্দীপক, হ্যাঁ, পণ দেখে কিনা, এগুলো দেখে কিন্তু আপনার বাকিটা জেনে নিতে হবে যে সে কি চাচ্ছে। তো এটা আর এই এটার এটার বৃদ্ধিটা কখন হয়? এটা বৃদ্ধিটা হয় মানসিক কারণে, রাগ করলে, কোনো কারণে অসন্তুষ্ট প্রকাশ করলে, দুঃখপূর্ণ সংবাদে, বা জৈব তরলের অপচয়, যেটা আমি বললাম ভাইটাল ফ্লুইড লস, হ্যাঁ, তারপর ধরেন তামাক খেয়ে প্রচন্ড পরিমাণে হস্তমিথুন করে, তারপর আক্রান্ত অঙ্গে সামান্য একটু ছোঁয়া লাগলে তার রোগ লক্ষণগুলো বৃদ্ধি পায়। আর এটা শক্তি সাধারণত 6 থেকে 30 শক্তি উল্লেখযোগ্য। এটা আমাদের হেরিং মহাশয় বলেছেন যে 6 থেকে 30 শক্তি সাধারণত উল্লেখযোগ্য শক্তি। তো সিমটমস মিলে আমরা ইনশাল্লাহ 200 শক্তিও ব্যবহার করতে পারি। আর মাইন্ডের ক্ষেত্রে যদি মাইন্ড কোনো পুরাতন রোগ হয়ে থাকে, যে এরকম আঘাতপ্রাপ্ত হয়ে আছে, তার কোনো অবস্থা সাপ্রেসড আছে, তাহলে কিন্তু এটা আমরা 1M একটা ডোজ কিন্তু দিতে পারি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার আজকে লেকচারটা এই পর্যন্ত শেষ। দাদা আপনি ভিডিওটা অফ করেন, রেকর্ডিংটা অফ করেন। আর আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে এই বিষয়ে তাহলে একটু বলেন। আসলে স্ট্যাপিসেক্রিয়া খুব বড় রেমেডি না, হ্যাঁ, স্ট্যাপিসেক্রিয়া মোটামুটি একটা ছোট রেমেডি। আমি চেষ্টা করেছি, তারপর মূল কথাটা তুলে ধরার জন্য। আপনাদের কোনো জানার থাকলে আপনারা বলতে পারেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। দাদা রেকর্ডিংটা বন্ধ করছেন?